দেখতে পাচ্ছি আমাদের সাথে ইতিমধ্যেই অনেকে যুক্ত হয়েছেন। সো আমরা এখন আমাদের মূল আলোচনাতে চলে যাব এবং আপনারা প্রথমত আপনাদের প্রশ্নগুলো একটু করেন যে কার কি প্রশ্ন আছে, আপনারা কে কি জানতে চান সেটা একটু বলেন। তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনাতে চলে আসব। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তো আমরা আলোচনা শুরু করি। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আহ, কিছু বিষয় দেখেন। যারা পরীক্ষা দিবেন যারা পরীক্ষা দিবেন মিজানুর রহমান ভাই, ভালো আছি। আচ্ছা, আমরা আলোচনা শুরু করি, তাই না? একটু রেসপন্স করেন রে ভাই, কথাই যদি না বলেন তাহলে লাইভে এসে কি লাভ? একটু কথা বলেন প্লিজ। একটু কথা বলে। খুব দ্রুত। ওকে, সো আমরা এখনই আলোচনা শুরু করে দিচ্ছি। ম্যাথ থেকে আনুমানিক কয়টা কোয়েশ্চেন হতে পারে? হ্যাঁ, সকল বিষয় নিয়ে প্রশ্ন। আচ্ছা, আগে আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমি দিই, ঠিক আছে? নাগরিক সনদ এবং স্থায়ী বাসিন্দার সনদ কি একই? শুধু নাগরিক নিলে কি হবে? না, দুইটা একই জিনিস নয়। আপনি দুইটাই নিবেন, ঠিক আছে? নাগরিক সনদ নিবেন এবং স্থায়ী বাসিন্দার সনদ নিবেন, দুইটা আলাদা বিষয়। আমি একটু বলি কেন আলাদা বিষয়। দেখেন, নাগরিক সনদ হচ্ছে আপনি যে জায়গার নাগরিক, ঠিক আছে? নাগরিক সনদ হচ্ছে আপনি যে জায়গার নাগরিক। ফর এক্সাম্পল, আমি হচ্ছে নবীগঞ্জের নাগরিক, ঠিক আছে? নবীগঞ্জ উপজেলা মানে হবিগঞ্জ জেলার নাগরিক আর কি। সরি, আমার স্থায়ী ঠিকানা। আর নাগরিক হচ্ছে মৌলভীবাজারের। দেখেন, একটু লক্ষ্য করেন, মৌলভীবাজার, ঠিক আছে? এটা হচ্ছে মৌলভীবাজারের আমি নাগরিক, কারণ এখানে আমার ভোট আছে। তো নাগরিক সনদটা হচ্ছে আপনি যে জায়গা থেকে, মানে যে জায়গার আপনি ভোটার, সেই জায়গা থেকে আপনাকে নাগরিক সনদ নিতে হবে। তো একজন ব্যক্তি একজন ব্যক্তি দেখেন, মনে করেন একজন ব্যক্তি তার বাড়ি যে জায়গাতে, সে সেই জায়গার নাগরিক নাও হতে পারে। যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ, বাট আমি কিন্তু মৌলভীবাজারের নাগরিক। তো এইরকম কিন্তু একজন ব্যক্তি তার স্থায়ী ঠিকানা না হয়ে অন্য ঠিকানার নাগরিক হতে পারে। সেক্ষেত্রে আপনাকে দুইটাই নিতে হবে এবং দুইটা মাস্ট বি আপনাকে নিতে হবে। মানে আপনি কোন জায়গার নাগরিক সেইটার অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। এবং আপনি আপনি স্থায়ী ঠিকানাটা ওই জায়গায় আছে কিনা, মানে আপনার স্থায়ী ঠিকানাটা অবশ্যই লাগবে, কারণ আপনার নিয়োগটা কিন্তু উপজেলা ভিত্তিক হবে। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর হচ্ছে শুভ্রা কর্মকার, দাদা মার্কশিট কি নিতে হবে? দেখেন, যাদের সার্টিফিকেট আছে তারাও মার্কশিট নিয়ে যাবেন, ঠিক আছে? যারা সদ্য অনার্স পাস করেছেন তারা শুধু অনলাইন থেকে যে আপনারা এডুকেশনাল ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড করেছেন অর্থাৎ মার্কশিটটা ডাউনলোড করেছেন সেটা নেবেন। আর যাদের অলরেডি সার্টিফিকেট সব আছে তারা সার্টিফিকেট প্লাস মার্কশিট দুইটাই নিয়ে যাবেন। মার্কশিট সাধারণত দেখে না, বাট নিয়ে গেলে তো আমাদের সমস্যা নেই, তাই না? গণিতের বেসিক থেকে কি রকম প্রশ্ন হতে পারে? প্রশ্ন নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, আগে আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাবজেক্ট বিষয়ে কি কি প্রশ্ন করতে পারে, হ্যাঁ উত্তর দেব। আচ্ছা, এই ছাড়া আপনাদের কি আর কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের আমি হাইলাইট করে বলে দিচ্ছি, যারা অন্য জায়গার নাগরিক, ঠিক আছে? যারা অন্য জায়গার নাগরিক তারা কিন্তু তারা কিন্তু এনআইডি কার্ডটা অনলাইন কপিটা নিয়ে যাবেন, ঠিক আছে? একটু বলি। যেমন আমি যখন ভাইবার কাগজ জমা দিতে যাই, তখন আমাকে কিন্তু বলা হয়েছিল যে আমি যেহেতু মৌলভীবাজার নাগরিক বাট আমার স্থায়ী ঠিকানা হচ্ছে হবিগঞ্জ, দ্যাটস ওয়াই আমাকে কিন্তু অনলাইন থেকে আমার এনআইডি কার্ডের কপিটা ডাউনলোড করতে হয়েছিল। তো অনলাইন থেকে যে আপনার কপি, সেটা কিন্তু 3 থেকে 4 পেজের একটা কপি। এইটার মধ্যে আপনার 14 গোষ্ঠী লেখা আছে ভাই, ঠিক আছে? আপনার একেবারে বাড়ির ঠিকানা পর্যন্ত, একেবারে ভেতরের ঠিকানা পর্যন্ত সবকিছু লেখা আছে ওইটার মধ্যে। ওইটা 3 পেজে, ওইটা নিতে হবে, ঠিক আছে? ওইটা নেওয়াটা বেটার, কারণ আপনি ওই জায়গাতে আপনার এনআইডি কার্ডে লেখা আছে ওই জায়গাতে, বাট ওইটা অনেক সময় কনফিউশন তৈরি করে। সো এটা হচ্ছে বেস্ট অপশন যে যাদের এনআইডি কার্ড বা যারা অন্য জায়গার নাগরিক অর্থাৎ স্থায়ী জায়গার নাগরিক না, তারা অনলাইন কপিটা নিয়ে যাবেন, পাশাপাশি এনআইডি কার্ডটাও নিয়ে যাবেন। আচ্ছা, জাতীয়তা সনদ বা নাগরিক সনদ কি একই? হ্যাঁ, নাগরিক সনদই জাতীয়তা সনদ, ঠিক আছে? জাতীয়তা সনদ, নাগরিক সনদ হচ্ছে আপনি যে জায়গার নাগরিক সেই জায়গা থেকে নেবেন, ঠিক আছে?
আপনি যে জায়গায় স্থায়ী ঠিকানা ওই জায়গা থেকে কিন্তু না, ঠিক আছে? বা আপনি চাইলে দুই জায়গা থেকে নিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে আপনাদের আর কি কি প্রশ্ন আছে, প্লিজ আগে প্রশ্নগুলো বলেন। আপনাদের সকল প্রশ্নের উত্তর আগে আমি দিব, তারপর হচ্ছে বাকি বিষয়। ঠিক আছে, আগে প্রশ্নগুলো করেন প্লিজ, কারণ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলে আমি খুব দ্রুত সামনে আগাতে পারবো। আচ্ছা, 19-20 সেশন সার্টিফিকেট না, এখন কি করবো? কোনো সমস্যা নেই, আপনারা শুধু এডুকেশনাল যে ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ অনলাইন থেকে আপনারা যে কপিটা ডাউনলোড করেছেন সেইটাকে প্রিন্ট করে সত্যায়িত করে নিয়ে যাবেন, ঠিক আছে? আপনারা যখন কাগজ জমা দিবেন তখন সবগুলো কাগজ কিন্তু সত্যায়িত মাস্ট বি করতে হবে, ঠিক আছে? সব কাগজ আপনাকে অবশ্যই সত্যায়িত করতে হবে, ঠিক আছে? আপনাকে সব কাগজ অবশ্যই সত্যায়িত করতে হবে, ঠিক আছে? এটা এটা ভুলে গেলে চলবে না, ঠিক আছে? সত্যায়িত করতে হবে, এইটা অবশ্যই মনে রাখবেন। আপনাকে একটা প্রাপ্তি স্বীকার দেয়া হবে। কি দেয়া হবে? প্রাপ্তি স্বীকার। এই প্রাপ্তি স্বীকারের মধ্যে আপনি কি কি কাগজ জমা দিয়েছেন সেইগুলোর মধ্যে ঠিক চিহ্ন দিতে হবে, এবং এই প্রাপ্তি স্বীকারের একটা কপি আপনার কাছে রাখতে হবে, ঠিক আছে? আপনার কাছে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার কাজ কি? দেখেন, আপনি প্রাপ্তি স্বীকারের মধ্যে, আমার এক্স্যাক্টলি মনে নাই, ধরে নিলাম আপনি 10টা কাগজ দিয়েছেন, ঠিক আছে? এবং এই 10টা কাগজের মধ্যে আপনি কি করেছেন? ঠিক চিহ্ন দিয়েছেন। 10টা কাগজের মধ্যে আপনি ঠিক চিহ্ন দিয়েছেন। এখন আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন তখন কিন্তু আপনার ওই সকল কাগজ, যে যারা ভাইবা বোর্ডের এক্সামিনার থাকবেন তাদের কাছে কিন্তু থাকবে। এখন যদি দেখা যায় ওইখানে একটা কাগজ আপনার প্রাপ্তি স্বীকারের মধ্যে আপনি ঠিক চিহ্ন দিয়েছেন বাট ওইখানে নাই, তাহলে কিন্তু আপনি আউট, ঠিক আছে? মানে এইখানে কাগজপত্রে কোনো ধরনের গরমিল থাকা যাবে না, কোনো ভুল কাগজপত্র জমা দেয়া যাবে না, ঠিক আছে? নাগরিকত্ব এবং স্থায়ী বাসিন্দার সাপেক্ষে ইউনিয়ন পরিষদ থেকে একটা সনদ, শিক্ষা, জেলা শিক্ষা বলছে, ইউনিয়ন অফিসে গিয়েছিলাম, ওরা বললো একই জিনিস, আমরা স্থায়ী বাসিন্দার সনদ দেই না, নাগরিক দিলেই হবে। সেটাও কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওইটা কোনো সমস্যা নেই, ওইটা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কিন্তু কথা হচ্ছে ভাই, স্থায়ী বাসিন্দার সনদ দিব না কেন? ওইটা অবশ্যই দিবে, ঠিক আছে? ওইটা ওদের দেয়া দায়িত্ব, ওইটার জন্য ওরা 50 টাকা করে নেয়। আপনাদেরকে বলবেন দিবে না কেন রে ভাই, অবশ্যই দিবে। আপনারা প্রত্যেকটা কপি কালকে, আপনাদের কালকে জমা দিতে হবে না? কালকে থেকে আপনারা কালকে থেকে 2 কপি নিয়ে যাবেন, ঠিক আছে? যাই নিবেন সবগুলো হচ্ছে 2 কপি নিবেন, সবগুলো হচ্ছে 2 কপি নিবেন। সব সত্যায়িত, সব সত্যায়িত। মেইন কপিগুলো সাথে নিয়ে যাবেন, বাট ওইগুলোর মধ্যে অবশ্যই সত্যায়িত করতে যাবেন না। বাট ফটোকপি যা নেবেন সবগুলো মাস্ট বি আপনাকে সত্যায়িত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, চারিত্রিক সনদ ও নাগরিক সনদ কি আলাদা জিনিস? নিঃসন্দেহে আলাদা জিনিস। চারিত্রিক সনদ হচ্ছে আপনার চরিত্র সম্পর্কে বলা হয়েছে, আর নাগরিক সনদ হচ্ছে আপনি ওই জায়গার নাগরিক কিনা ওইটা বলা হয়েছে। দুইটা টোটালি আলাদা বিষয়, ঠিক আছে? অ্যাপ্লিক্যান্ট কপি আর অ্যাডমিট কার্ডের মেইন গুলা সত্যায়িত করবো নাকি ফটোকপি? মেইন গুলা, অনলাইন কপি যা আছে সব ফটোকপি করতে হবে, ঠিক আছে? মানে আপনার সত্যায়িত সবসময় ফটোকপিতে হবে, সত্যায়িত সব সময় ফটোকপিতে হবে, ঠিক আছে? এইটা মাথায় রাখতে হবে। সত্যায়িত সব সময় ফটোকপিতে হবে, মেইন কপিতে কখনোই সত্যায়িত হয় না। মেইন কপি আছে তাহলে এখানে সত্যায়িত কেন লাগবে? ঠিক আছে, সত্যায়িত অলওয়েজ ফটোকপিতে। 2 সেট করে নিয়ে যাবেন, 2 সেট করে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন? আপনাদের যে প্রাপ্তি স্বীকার, এই প্রাপ্তি স্বীকারটা কিন্তু অবশ্যই রাখবেন, ঠিক আছে? ওইটা কিন্তু কাজে লাগবে। এবং আপনাদের যে অনলাইন থেকে আপনারা যে কপিটা ডাউনলোড করবেন, আপনার অ্যাপ্লিক্যান্ট কপি এবং অ্যাডমিট কার্ড, এইগুলো কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিক্যান্ট কপি, অ্যাডমিট কার্ড, ওইগুলো কিন্তু আপনার একেবারে জয়েন পর্যন্ত কাজে লাগবে, ঠিক আছে? এবং পরবর্তীতে যখন আপনার পেনশন টেনশন থেকে শুরু করে সব ক্ষেত্রে কিন্তু ওইগুলো লাগবে, তো ওইগুলো অবশ্যই আপনাকে রাখতে হবে, ঠিক আছে? চারিত্রিক সনদ যদি বলে তাহলে লাগবে, না বলে তো দরকার নাই। শুধু সনদ, মার্কশিট এবং ছবি সত্যায়িত করেছে, সনদ, মার্কশিট, ছবি সত্যায়িত করেছে। ওরে ভাই, ওইগুলো সত্যায়িত করতে হবে, ঠিক আছে? ওই যে নাগরিক সনদ, চারিত্রিক সনদ, ওইগুলো সত্যায়িত করে নেবেন, তবে অবশ্যই মেইন কপিতে না, ফটোকপিতে। ওনারা যদি বলে যে আমরা সত্যায়িত কপি নিব না, তাহলে আপনারা ওই থেকে আবার ফটোকপি করে দিতে পারবেন, ঠিক আছে? বাট সাধারণত সত্যায়িত করা কপিগুলাই নেওয়া হয়, ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আপনাদের? কালকে জমা দিতে হবে, কালকে সংঘর্ষ সংগ্রহ করে জমা দিব কিভাবে? ফ্রাইডে আর স্যাটারডে তো অফ হয়ে গেল। কোনো সমস্যা নাই, আপনারা কালকে
একটু লেটে গেলেও কালকে অবশ্যই জমা দিবেন, ঠিক আছে? যাদের কালকে তারিখ দেওয়া হয়েছে জমা দেওয়ার জন্য, প্রত্যেকটা জেলার যে ওয়েবসাইট মনে রাখতে হবে, প্রত্যেকটা জেলার একটা ওয়েবসাইট আছে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা জেলার একটা ওয়েবসাইট আছে। আপনি আপনি লিখবেন কি, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন, ফর এক্সাম্পল আপনি হবিগঞ্জ জেলা, তাহলে আপনি লিখবেন হবিগঞ্জ জেলা প্রাইমারি, বা হবিগঞ্জ জেলা প্রাইমারি শিক্ষা অধিদপ্তর, তাহলেই, বা হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিখলে কিন্তু আপনি হবিগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট পেয়ে যাবেন। এবং আপনাদের ওই ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে আপনারা কে কবে, মানে কোন উপজেলা কবে তারা কাগজ নিবে, ভাইবা কবে নিবে, এবং আনুষঙ্গিক সকল বিষয় কিন্তু আপনাদের ওই ওয়েবসাইটেই দেয়া হবে। তো আপনারা যে জেলারই হন না কেন, ওই জেলার ওয়েবসাইটটা অবশ্যই ফলো করবেন। অন্য জেলার ওয়েবসাইট ফলো করার দরকার নাই। আপনাদের ওয়েবসাইটে যা দেয়া হবে, যে ফর্মুলা দেয়া হবে, যে রুটিন দেয়া হবে, যে নোটিশ দেয়া হবে, সেই অনুযায়ী আপনাদের সবকিছু করতে হবে। আই হোপ ক্লিয়ার। চেয়ারম্যান সার্টিফিকেট 2024-এরটা আছে, বাড়ি থেকে আনতে পারছি না। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? নাগরিক সনদ, নাগরিক সনদ, তারপর হচ্ছে চারিত্রিক সনদ যদি চায়, ঠিক আছে? চারিত্রিক সনদ, তারপর হচ্ছে স্থায়ী বাসিন্দা সনদ, এইগুলোর মেয়াদ হচ্ছে 3 মাস, ঠিক আছে? তো আপনারা যারাই এই সনদগুলো আগে নিয়েছেন দেখবেন ওইগুলো 3 মাসের মধ্যে কিনা। যদি 3 মাসের মধ্যে না হয় তাহলে চেষ্টা করবেন নতুন সনদ নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? অবশ্যই 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 মনে রাখবেন, এইগুলা কিন্তু 3 মাস মেয়াদ থাকে। ফর এক্সাম্পল আপনি আজকে একটা নাগরিক সনদ নিয়ে আসলেন, ওইটার মেয়াদ কিন্তু 3 মাস পর্যন্ত, এরপর আপনাকে আবার নতুন সনদ নিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন। 2024-এরটা কি এখন ওনারা নিবে? ওই যে বললাম নাগরিক সনদ চারিত্রিক সনদের মেয়াদ হচ্ছে 3 মাস, বাট আপনি যদি ওনাদেরকে কনভিন্স করতে পারেন যে আমরা ভাইবার সময় মেইনটা নিয়ে আসবো, তাহলে তো ভালো বিষয়, ঠিক আছে? সমস্যা নাই। তবে এটা কনভিন্স করার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মাস্টার্স এর সার্টিফিকেট নেই, মার্কশিট করে দিলে সত্যিই তো হবে, মাস্টার্স দেয়ারই দরকার নাই, মাস্টার্স আপনার এখানে কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? আর আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন, সমস্যা নেই। কাল জমা দিতে না পারলে ওইটা তো আপনার ইচ্ছা মতো ওনারা জমা নিবে না, তো আপনার ইচ্ছা মতো ওনারা জমা নিবে না। তো আমি কি বললাম যে আপনাদের ওয়েবসাইটে ঢুকে দেখবেন নোটিশ দেওয়া হয়েছে, মোটামুটি বাংলাদেশের সবগুলো জেলাতেই নোটিশ দেওয়া হয়েছে। আমি আপনাদের একটা ডেমো দেখাই, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি হবিগঞ্জ জেলাতে ঢুকি, আমি একটু হবিগঞ্জ জেলাতে ঢুকি, বা আমি আচ্ছা আমি মনে করেন আমি মৌলভীবাজার জেলাতে ঢুকলাম। দেখেন, মৌলভীবাজার প্রাইমারি, দেখেন মৌলভীবাজার প্রাইমারি ডিপার্টমেন্ট, প্রাইমারি, দেখেন প্রাইমারি ডিপার্টমেন্ট, দেখেন লক্ষ্য করি একটু আমরা, মৌলভীবাজার প্রাইমারি ডিপার্টমেন্ট। তাহলে দেখেন এই যে দেখেন এইটা জেলা প্রাথমিক শিক্ষা অফিস মৌলভীবাজার, দেখেন মৌলভীবাজার জেলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এরকম থাকবে, ডিপিই ডট আপনার জেলার নাম ডট গভ ডট বিডি। এখন আমি এটা যদি ঢুকি, দেখেন এই যেটা হচ্ছে মৌলভীবাজারের ওয়েবসাইট, এই যে দেখেন, এই যে দেখেন একটু লক্ষ্য করি আমরা, এটা হচ্ছে তারিখ যে পরিবর্তন করা হয়েছিল ওইটা নোটিশ দেওয়া হয়েছে। এখানে ঢুকে আপনি নোটিশটা পাবেন, এক্স্যাক্টলি এই জায়গাতে আপনি নোটিশটা পাবেন। মৌলভীবাজারের ওয়েবসাইটে এখনো নোটিশ দেওয়া হয় নাই আপনার ভাইবা রিলেটেড বিষয়গুলো নিয়ে, অথবা আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন, দেখেন এটা কবে দিচ্ছে নোটিশ, এখানে নোটিশটা পড়তে পারেন যে কি করা হয়েছিল না করা হয়েছিল, এটা দেখতে পারেন, সমস্যা নেই। বাট মূল বিষয়টা হচ্ছে এইটাই, মূল বিষয়টা হচ্ছে এইটা 30 ডিসেম্বর, মানে অনেক আগের। সো এই এখনো মৌলভীবাজার জেলাতে দেওয়া হয় নাই, বাট অনেক জেলাতে এটা দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা ওইখান থেকে চেক করে নিবেন এবং ওই অনুযায়ী আপনি ভাইভাতে জমা দিবেন, ঠিক আছে? আচ্ছা, কোটার গড়ে টিক চিহ্ন দিব বিজ্ঞান কোটায় যারা, বিজ্ঞান কোটা তো মোটামুটি সবাই, যদি এখানে অপশন থাকে তাহলে টিক চিহ্ন দিবেন, সমস্যা নেই। প্রাপ্তি স্বীকারপত্র কি সবকিছু জমা দেওয়ার পর দিবে? আপনি যখন কাগজপত্রগুলো জমা দিবেন তখন আপনাকে একটা প্রাপ্তি স্বীকারপত্র আপনার ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? অথবা আপনি যেখানে জমা দিবেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের সামনে যে কম্পিউটারের দোকানগুলো আছে সেইখানে আপনার প্রাপ্তি স্বীকারের ফটোকপি পাবেন, ওইখানে জাস্ট আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে যে এই এই কাগজগুলো আপনারা জমা দিচ্ছেন, এবং ওইটাকে অবশ্যই একটা ফটোকপি আপনার মধ্যে রাখবেন, অবশ্যই একটা ফটোকপি আপনার কাছে রাখবেন, ঠিক আছে?
মার্কশিট দিলে কি ফটোকপি করে সত্যায়িত দিতে হবে? ভাই যত কাগজ দিবেন সব সত্যায়িত করে দিবেন, ঠিক আছে? শুধু মেইন কপিতে কোনো সত্যায়িত করতে যাবেন না। হ্যাঁ, পিডিএফ আজকেই দেবো, ওয়েবসাইটে দেবো, প্যারা নাই, চিল। 19-20 সেশনে প্রভিশনাল সার্টিফিকেট না পেলে কি করব? প্রভিশনাল সার্টিফিকেট না পেলে তো সমস্যা নাই, ওরা তো মেনশন করে দিছে। আপনারা হচ্ছে আপনাদের 4th ইয়ারের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ সিজিপি এর যে রেজাল্টটা প্রকাশ হয়েছিল ওইটার যে কপিটা ওইটা প্রিন্ট করে নিয়ে যাবেন, সত্যায়িত করে, মাস্ট বি সত্যায়িত করতে হবে, ঠিক আছে? হবিগঞ্জের নোটিশ থাকলে পেজে দিয়েন। হবিগঞ্জের নোটিশ মেবি এখনো দেয় নাই, ঠিক আছে? কালকে আশা করি 9টা 10টার মধ্যে দিয়ে দিবে, সবগুলো জেলাতেই 9টা 10টার মধ্যে দিয়ে দিবে। আমাকে যদি বলে আপনার সাবজেক্ট আই মিন ম্যাথমেটিক্স প্রাইমারি ক্ষেত্রে কি রোল প্লে করবেন, হ্যাঁ এইটা নিয়ে আমরা আলোচনা আসতেছে, ঠিক আছে? আনসার বিডিবি এর সার্টিফিকেট কি জমা দেওয়া যাবে? না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, টোটালি বাদ। অনার্স সার্টিফিকেট হাতে পাই নাই, এখন কি করণীয়? আমি কি বলছি বুঝতে পারছেন আপনি? সার্টিফিকেট হাতে না পাইলেও সমস্যা নাই, আপনি আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আছে যেটা আপনি অনলাইন থেকে সিজিপি এর জন্য ডাউনলোড করেছিলেন, সিজিপি এর রেজাল্ট সেটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। অন্য কোনো সনদ সাথে দেওয়ার দরকার নাই। আপনাদের যেগুলো দেওয়ার কথা বলছে শুধু এবং শুধুমাত্র সেগুলোই দিবেন, এর বাইরে কিছুই দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তাহলে ওনারা বলবে আপনি বেশি পাকনা, ঠিক আছে? বেশি পাকনা বুঝলে কিন্তু আবার সমস্যা। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা মূল আলোচনাতে চলে যাব। কথা বলেন। কথা বলেন। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা মূল আলোচনাতে চলে আসি, আসেন, আসেন। আচ্ছা, এখন অন্যান্য সনদ থাকলে সেগুলোকে জমা দেওয়া যাবে প্রাপ্তি স্বীকারের একটা এক একটা অপশন দাদা। প্রাপ্তি স্বীকারে তো অন্য সনদ দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে? হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খেয়াল করেন, এই খেয়াল করেন, মেয়েদের ক্ষেত্রে বলি, যারা বিবাহিত, ঠিক আছে, যাদের বিয়ে হয়ে গেছে অন্য জেলাতে চলে গেছেন, ওইটার একটা সনদ লাগে মেবি, ঠিক আছে? যারা বিবাহিত তাদের একটা সনদ লাগে, ঠিক আছে? আমি আবারও বলতেছি, যারা বিবাহিত তাদের একটা সনদ মেবি লাগে, ঠিক আছে? একটু কথা বলে দেখে নেবেন ওই সনদটা নিতে হবে কিনা, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে আহ যাদের কোটা আছে, বিভিন্ন ধরনের কোটা আছে, কোটা থাকলে কোটার কিন্তু সনদ লাগে, ঠিক আছে? যাদের কোটা আছে কোটার সনদ, যদি আপনি কোটাতে টিক চিহ্ন দেন, খেয়াল করেন, যদি আপনি কোটাতে টিক চিহ্ন দেন আর সনদ দিয়ে না যান তাহলে আপনি শেষ, ফিনিশ, ঠিক আছে? সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইটা যে আপনি যদি কোঠার ঘরে মানে ক্লিক করেন তাহলে আপনার সনদ আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, আসেন এখন মূল আলোচনাতে। এই এখানে অনেক আলোচনা আছে, ঠিক আছে? আসেন, প্রথমত প্রথমত ভাইভাতে আপনি কিভাবে যাবেন সেইটা আমরা প্রথমে আলোচনা করলাম এখানে, যে আপনি কি কি কাগজপত্রের ফরম্যাট গুলো কি কি, কিভাবে কি করবেন, কাগজপত্র কি কি নিবেন, সব বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। এবং আপনি যে জেলার আছেন সেই জেলার শিক্ষা অফিসারের অফিসে অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের যে কার্যালয় ওইটার ওয়েবসাইটে আপনি নোটিশ পাবেন, সেই অনুযায়ী কালকে বা পরশুদিন জমা দিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইভাটা কিভাবে কি করব, ঠিক আছে? ওইগুলা ঠিক করা ঠিক চিহ্ন দেওয়া দরকার নাই, বিজ্ঞান করা ঠিক চিহ্ন দেওয়া দরকার নেই, এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আপনার আপনি কিভাবে সেজেগুজে যাবেন, ড্রেস কোডটা কি হবে, মোস্ট ইম্পর্টেন্ট ভাই। আচ্ছা, তার আগে দেখেন আপনার সিট কয়টা আছে, না পোস্ট কয়টা আছে? এই পোস্ট কয়টা আছে আপনারা জানেন? পোস্ট হচ্ছে 14,000 প্লাস, ঠিক আছে? আর ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হচ্ছে অলমোস্ট অলমোস্ট 17K, সরি অলমোস্ট 70K, মানে প্রায় 70,000, পুরো সামান্য কম, সামান্য কম, মানে 69 প্লাস। তার মানে এখানে আপনার যে পাস করানো হয়েছে সেটা হচ্ছে 1:5 মধ্যে, ঠিক আছে? 1:5, তার মানে প্রতি 5 জনে 4 জন বাদ,
দেখেন প্রতি 4 জনে মানে প্রতি 5 জনে 4 জন বাদ যাবে, ঠিক আছে, আর একজন পাস করবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে, ঠিক আছে। সো ভাইবাটা যে কতটা গুরুত্বপূর্ণ ভাই বিশ্বাস করেন, আপনার যদি রিটেনে মার্কস কম থাকে, আমি আবারও বলছি, আপনার যদি রিটেনে মার্কস কম থাকে এবং ভাইবাতে আপনি ভালো পারফরমেন্স দিতে না পারেন, তাহলে আপনি পাস করতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনার অপোজিটে আরো 4 জন আছে, আপনাকে ওই 4 জনকে বিট করে আপনাকে ওই জায়গাতে আসতে হবে, ঠিক আছে। তার মানে 70,000-এর মধ্যে বা 69,000-এর মধ্যে টপ 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 আপনার 14,000-এ কিন্তু এখানে পাস করতে পারবে, বাকিরা কিন্তু পাস করবে না, মানে কষ্ট হলেও এটাই সত্য, ঠিক আছে। আমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গানের সার্টিফিকেট আছে, আমি ওইটার ফটোকপি ওকে অ্যাটাচ করে ওইগুলো দেওয়ার দরকার নাই, ঠিক আছে, ওইগুলো দিলে আর বিপদে পড়বেন, ঠিক আছে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর কোনো কাগজপত্র দেওয়ার দরকার নাই, ওইগুলো দিলে আপনি গানের সার্টিফিকেট দিলেন, আপনাকে বললো একটা গান বলার জন্য, ঠিক আছে। আপনি গানের যখন সার্টিফিকেট দিবেন তখন আপনি প্রফেশনালি একজন সিঙ্গারের ভূমিকা পালন করবেন, তখন আপনাকে বলবে এমন একটা গান বলবেন এটা বলার জন্য, তারপর বলবো এটা লেখক কে, তারপর এটার মানে গীতিকার কে, সুরকার কে, কবে প্রকাশ হয়েছিল, হ্যান তেন আর অনেক প্রশ্ন ধরতে পারে, সো ওইগুলো দরকার নাই, ঠিক আছে। অ্যাডমিট আর অ্যাপ্লিকেন্ট কপি এর ফটোকপি করে সত্যায়িত করতে হবে, ডেফিনেটলি সবকিছু সত্যায়িত করবেন, ঠিক আছে। বিজ্ঞানের 20% কোটা মেবি আলাদা করে অ্যাপ্লাই করতে হয় না, আমি আসলে এটা সম্পর্কে সঠিক জানি না, ঠিক আছে। প্রভিশনাল এখনো কলেজে আসে নাই, কোনো করণীয় নাই, আপনার সিজিপি এর যে রেজাল্ট ছিল অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিয়ে আবেদন করবেন, ঠিক আছে, হয়ে যাবে। কোটা তো অটোমেটিক অ্যাপ্লাই হয়, মেবি ওইটা কিছু করতে হয় না, ঠিক আছে। কম্পিউটার সার্টিফিকেট দেওয়া যাবে কি, ওরে ভাই ওগুলো দরকার নাই তো, আপনাকে তো বলেই দিছে কি কি আপনি জমা দিবেন, আপনাকে বলে দেয় নাই, ওরা তো নোটিশের মধ্যে ক্লিয়ারলি মেনশন করে দিছে যে এই এই জিনিসগুলো নিয়ে আসবেন, এর বাইরে কিছু নিয়ে যাবেন আপনি বাস খাবেন, সহজ কথা এইটাই, ঠিক আছে। ওদের কাছে কখনোই নিজেকে বেশি পাক না এই জিনিসটা বোঝাতে যাওয়া যাবে না। আপনি মনে করেন এখানে অনেক আপনি অনেক কিছু জানেন, আপনি অনেক কিছু পারেন, এবং ওনাদের কাছে গিয়ে আপনি নিজেকে মানে একেবারে বিশাল লেভেলের একজন পণ্ডিত জাহির করতে চাচ্ছেন, তখনই হচ্ছে আপনি ধরাটা খাবেন, ঠিক আছে। ওনারাই রাইট ভাই বাবু, ওটা ওনারাই রাইট, এটা অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। ভাই বাবু ওটা ওনারাই রাইট, ওনাদের বিপরীতে কোনো কথা কথা বলা যাবে না, ঠিক আছে, এটা অলওয়েজ আপনাকে মনে রাখতে হবে। অ্যাপ্লিকেন্ট কপিতে আনপেড দেখলে আপনি পাস করলেন কিভাবে, এটা তো একটা প্রশ্ন, ঠিক আছে। এখন ডাউনলোড করতে আনপেড দেখানোর কথা না, এখন ডাউনলোড করতে পেড দেখাবে। বিজ্ঞানের 20% সম্পর্কে আমি সঠিক বলতে পারবো না, বাট যতটুকু আমি জানি এটা অটোমেটিক অ্যাপ্লাই হবে, ঠিক আছে। আচ্ছা এখন আসেন ভাইবা, ভাইবা নিয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাদের পাস করানো হয়েছে 1:5-এ, ঠিক আছে। তো যাদের রিটেনের মার্ক বেশি, দেখেন যাদের রিটেনের মার্ক বেশি প্লাস আপনার ভাইবাতে ভালো পারফরমেন্স করতে পারবেন, শুধু তারাই পাস করবেন, ঠিক আছে, বাকি সবাই ফেল, এটা অলওয়েজ মনে রাখতে হবে, অলওয়েজ মনে রাখতে হবে, ঠিক আছে, অলওয়েজ মনে রাখতে হবে। আচ্ছা এখন আসেন ভাইবা বোর্ডে আপনার ড্রেস কোড কেমন হওয়া উচিত, ভাইবা বোর্ডের ড্রেস কোড কেমন হওয়া উচিত। আচ্ছা আসেন দেখেন ড্রেস কোডটা কেমন হওয়া উচিত। সো দেখেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ একটা কথা আছে কি জানেন, যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ একজন সুন্দর মুখ বা একটি সুন্দর মুখ ভালো কিছুর জন্য আপনার সবসময় কিন্তু আপনার প্রস্তুত থাকে, এরকম কিছু একটা আর কি। তো মূল বিষয়টা হচ্ছে যে এটা কুইন এলিজাবেথের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোটেশন ছিল। সো মানে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, মানে এটা হচ্ছে রিকমেন্ডেশনের জন্য একটা বেস্ট লেটার, একটা গুড ফেস। এখন আপনার যদি ড্রেস কোড ভালো না থাকে, আপনার যদি আপনার ড্রেস আপ যদি ভালো না থাকে, তাহলে আপনি ভাইবা বোর্ড থেকে এমনিতেই বাদ পড়ে যাবেন, ঠিক আছে। কারণ আপনাকে দেখতে টিচার টিচার ফিল আসতে হবে, ঠিক আছে। আপনি কি গেঞ্জি পরে ভাইবাতে গেলেন বা এমন একটা শার্ট পরে গেলেন, ওই যে টিকটক স্টার স্টাইলের যে একটা শার্ট, ওইগুলো কিন্তু সমস্যা ভাই, টোটালি ফর্মাল হয়ে যাবেন, ঠিক আছে। এই খেয়াল করেন, টোটালি ফর্মাল হয়ে যেতে হবে, ঠিক আছে, টোটালি ফর্মাল হয়ে যেতে হবে, আপনাকে মনে রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে যারা বয়েস বয়েস তারা অবশ্যই শার্ট পরে যাবেন, ঠিক আছে, শার্ট, তারপর হচ্ছে প্যান্ট, তারপর শু, তারপর হচ্ছে ফোরে, এটা চাইলে আপনি ইউজ করতে পারেন টাই, বাট টাইটা আসলে ইম্পর্টেন্ট না। এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই টোটালি ফর্মাল ইউজ করতে হবে,
ঠিক আছে, ক্যাজুয়াল কিছু ইউজ করা উচিত নয়। বেস্ট অপশন হচ্ছে ফর্মাল কিছু ইউজ করা। এই জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে হোয়াইট কালারের শার্ট এবং ব্ল্যাক কালারের প্যান্ট, ব্ল্যাক কালারের প্যান্ট এবং একটা টাই, ঠিক আছে। আর সাথে অবশ্যই ব্ল্যাক শু বা আপনি মেরুন কালারের শু ইউজ করতে পারেন, বা আপনি ব্রাউন কালারের শু ইউজ করতে পারেন। ওইটা আপনার, এই খেয়াল করবেন একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন, আপনি যদি টাই ইউজ করেন, খেয়াল করেন, আপনি যদি টাই ইউজ করেন তাহলে আপনার যে বা আপনি তো অবশ্যই বেল্ট ইউজ করবেন, তাই না? আপনার বেল্টের যে কালার থাকবে সেই কালারের আপনার জুতা পরতে হবে, ঠিক আছে, মানে ওইটার সাথে মিলিয়ে আপনাকে জুতা পরতে হবে। এটা হচ্ছে ড্রেস কোডের ইউনিক সিস্টেম, ঠিক আছে। আপনার বেল্টের কালারের সাথে জুতার কালারের মিল থাকতে হবে এবং ওইটা আসলে একটা ড্রেস কোড হিসেবে কাজ করে, তো এটা মাথায় রাখতে হবে। এক ক্লিয়ার কপি মেকার তো রঙিন নিতে বলছে, তাহলে ফটোকপি করে সত্যায়িত করে রঙিন হবে কিভাবে? আপনি কালার ফটোকপি করবেন, সমস্যা কি? কালার ফটোকপি করতে কি কোনো সমস্যা আছে? অনলাইন থেকে যারা ডাউনলোড করবেন, প্রিন্টে যখন দিবেন তখন ওনাকে বলে দিবেন রঙিন কপি দেওয়ার জন্য, তাহলেই তো হয়ে যায়, সমস্যা নাই। হ্যাঁ, ব্লেজার অবশ্যই পরে যাবেন, এটা স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে, ঠিক আছে। ব্লেজার অবশ্যই পরে যাবেন, যাদের ব্লেজার আছে, যাদের নাই দরকার নাই, ব্লেজার নিয়ে প্যারা নেওয়ার কিছুই নাই। বাট ব্লেজারটা অনেকটাই স্ট্যান্ডার্ডে বৃদ্ধি করে, ঠিক আছে। যেমন আপনি একজন শুধু শার্ট পরে গেল, এবং অবশ্যই ফর্মাল এবং ইনটেন করে যাবেন, কিন্তু মানে একেবারে শার্ট বের করে কিন্তু ভাইবা বোর্ডে ঢুকবেন না, ঠিক আছে। প্যান্টের ভেতরে ঢুকাই কিন্তু ঢুকবেন, বেল্ট যাতে দেখা যায়, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাদের ব্লেজার আছে তারা অবশ্যই ব্লেজার ইউজ করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন মেয়েরার ক্ষেত্রে। তো ছেলেরার ক্ষেত্রে আমি কি বললাম, ব্ল্যাক কালারের শার্ট, সরি হোয়াইট কালারের শার্ট। তবে আপনি হোয়াইটের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে সেটা দেখতে পারেন, তবে একেবারে সিম্পল ডিজাইন থাকতে হবে। বাট আমি বলবো দরকারই নাই, একেবারে পিওর হোয়াইট শার্ট ইউজ করেন এবং পিওর ব্ল্যাক কালার বা আপনি এখানে নেভি ব্লু কালারের আপনি প্যান্ট পরতে পারেন। তবে যারা ব্লেজার ইউজ করবেন তারা অবশ্যই ব্লেজারের সাথে মিল রেখে প্যান্ট ইউজ করতে হবে, ঠিক আছে। আর আপনার বেল্টের সাথে মিল রেখে জুতা পরতে হবে, দ্যাটস ইট। চুল টুল একেবারে ফর্মাল করে যেতে হবে, একেবারে ক্লিন শেভ করে যেতে হবে, ঠিক আছে। যারা মনে করেন ইসলাম ধর্মের আছেন তাদের ওইটা খুব বেশি একটা লাগে না, ওইটা ওনারা ক্লিন শেভ না করলেও হয়, দাঁড়িয়ে ওই যে একটা সুন্নত না কি যেন একটা আছে, আমি সঠিক জানি না। তো ওইটা থাকলে কোনো সমস্যা নাই। বাট যারা হিন্দু আছেন, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে একেবারে ক্লিন হয়ে যেতে হবে, ঠিক আছে। আর একটু একটু দাঁড়িয়ে রাখা যাবে না। যদি আপনি দাঁড়িয়ে রাখতে চান তাহলে একেবারে মানে লম্বা দাঁড়িয়ে রাখতে হবে, আর না হলে একেবারে ক্লিন করে ফেলতে হবে। আপনি যদি গিয়ে বলেন যে আমি একটু দাঁড়িয়ে রাখছি, তাহলে কিন্তু আবার সমস্যা। কালো জিন্স অবশ্যই পরে যাবে, কোনো সমস্যা, জিন্স পরে যাবেন না ভাই ভাইবাতে, ভাইবাতে জিন্স পরে যাবেন না, ঠিক আছে। জিন্সটা কখনো ফর্মাল কাপড়ের মধ্যে পরে না। আপনি কষ্ট করে হলেও একটা সিম্পল একটা প্যান্ট আপনি বাজার থেকে কিনে নেন, অথবা আপনার বন্ধু বান্ধব কারো কাছ থেকে একদিনের জন্য ধার নিয়ে আসেন। এটা তেমন কঠিন কিছু না ভাই। বাট কেউ জিন্স পরে যাবেন না, ঠিক আছে। কারণ ওইটা ইমপ্রেশন কমাই দেয়, অনেক গুণে কমাই দেয়, ঠিক আছে। আপনাকে, যেমন আপনি যখন ঢুকবেন তখন সারা দেখবে যে আপনি জিন্স পরে আসছেন, তখন ওরা ধরে নেবে যে ছেলেটা আসলে চাকরির দরকার নাই, তখন আপনি এখান থেকে বুঝতেই পারতেছেন বিষয়টা। আচ্ছা, এখন আসেন মেয়েদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কি করণীয়? মেয়েরা শাড়ি পরে যাবেন, ঠিক আছে, শাড়ি পরে যাবেন। মেয়েরা শাড়ি পরে যাবেন, ঠিক আছে। প্রাপ্তি স্বীকারপত্রের নাম ও স্বাক্ষরের জায়গায় পুরো নাম দেওয়া যায়, হ্যাঁ অবশ্যই পুরো নাম দিবেন, অবশ্যই পুরো নাম দিবেন, ঠিক আছে, নাম পুরোটা দিবেন অলওয়েজ। কমপ্লিট ড্রেস পরলে কোনো প্রবলেম হবে কি? কমপ্লিট ড্রেস বলতে কি বোঝাইছেন ভাই, বুঝিনি আপনার কথা, ক্লিয়ার করে বলবেন, ঠিক আছে। এই মেয়েরা শাড়ি পরে যাবেন, ঠিক আছে। তবে আবার ওই যে টিকটক টাইপের শাড়ি পরে যাবেন না, আপনি কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছেন না। ওই যে জর্জেট টাইপের কিছু শাড়ি আছে না, ওই যে মানে কি জানি পাথর টাথর লাগানো থাকে, ওইগুলো না, কিন্তু একেবারে সিম্পল ফর্মাল শাড়ি পরে যাবেন, ঠিক আছে। দেখতে যেন বাঙালি বাঙালি লাগে, ঠিক আছে। ওই মডার্ন টাইপের মেয়ের মতো যাবেন না, তাহলে কিন্তু আবার সমস্যা। আর যারা মনে করেন থ্রি পিস পরে যেতে চান, সেটাও কোনো সমস্যা না। বাট বেস্ট অপশন হচ্ছে যদি আপনার শাড়ি পরে যান, কারণ ভাইবার মানে বেস্ট জিনিসটি হচ্ছে শাড়ি। সো যারা ধর্মীয় ভাবে মানে রীতিনীতি মেনে চলেন, বিশেষ করে ইসলাম ধর্মে যারা আছেন, তারা যদি শাড়ি পরতে না চান সমস্যা নাই, বোরকা পরলেও যাতে আপনার মুখ ভালো করে দেখা যায় সেটা অবশ্যই মাথায় রাখতে হবে।
আর কানে কিছু পরে যাবেন না ভাইবা বোর্ডে যাওয়ার সময়, ঠিক আছে? কারণ যদি আপনি বোরকা করেন তাহলে আপনার ওইগুলো খুলে রাখতে হবে, যাতে কানের মধ্যে কোনো ডিভাইস আছে কিনা ওই জিনিসটা দেখা যায় এবং আপনার মুখটা ক্লিয়ারলি দেখা যায়। কারণ ওই প্রার্থীটা আপনি কিনা এই জিনিসটা তো অবশ্যই কনফার্ম হতে হবে, তাই না? তো আপনি বোরকা পরে যেতেই পারেন, কোনো সমস্যা নাই, তবে অবশ্যই আপনার মুখটা কিন্তু দেখা যেতে হবে, প্লাস আপনার কান যাতে দেখা যায়। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এগুলা কি শেষ? আপনাদের প্রশ্ন কি শেষ? শেষ হলে আমরা সামনে আগাবো। আচ্ছা আসেন, ভাইবা বোর্ডের কমন দুইটা প্রশ্ন, যে দুইটা প্রশ্ন মোটামুটি সবাইকে ধরা হয়, ভাইবা বোর্ডের কমন দুটি প্রশ্ন, ঠিক আছে? খেয়াল করেন, এই দুইটা প্রশ্ন ভাইবা বোর্ডের মোটামুটি 90% স্টুডেন্টকে এই দুইটা প্রশ্ন ধরানো হবেই হবে, ঠিক আছে? খেয়াল করেন, 90% শিক্ষার্থীকে এই দুইটা প্রশ্ন ধরা হবে। আপনারা কি বলতে পারবেন যে এই দুইটা প্রশ্ন কি? ভাইবা বোর্ডের মোটামুটি 95% স্টুডেন্টকে এই দুইটা প্রশ্ন ধরা হবেই হবে। আমাকেও ধরা হয়েছিল, ঠিক আছে? এবং সবাইকে এই দুইটা প্রশ্ন ধরা হয়। এক কালারের প্যান্ট আর কোট, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এটা অবশ্যই ফর্মালের মধ্যে পড়ে, ডেফিনেটলি ফর্মালের মধ্যে পড়ে। আপনারা কি জানেন বলেন তো? ভাইবা বোর্ডের কমন দুইটা প্রশ্ন, যে দুইটা প্রশ্ন সবগুলা, আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন, যে ভাইবা বোর্ডের হন না কেন, দুইটা প্রশ্ন মোটামুটি সবাইকে ধরা হয়। বলেন সেই দুইটা প্রশ্ন কি, দেখি বলতে পারেন কিনা। একটু বলেন, দেখি আপনারা বলতে পারেন কিনা। চেষ্টা করেন, চেষ্টা করেন, একটু দেখি আপনাদের মানে আইকিউ কতটুকু আমরা একটু দেখি। কেউ কথা বলে না, তার মানে কারো দরকার নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, খেয়াল করেন। চেষ্টা করেন, চেষ্টা করেন। এই খেয়াল করেন, ভাইবা বোর্ডের কমন দুইটি প্রশ্ন, যে দুইটা প্রশ্ন আপনাকে অবশ্যই ধরা হবে, ঠিক আছে? কমন দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা খুব সুন্দর প্রশ্ন, খেয়াল করেন, আপনি কি গান বা কবিতা পারেন? এই দুইটা প্রশ্ন মোটামুটি 95% স্টুডেন্টকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়, এবং আপনাকেও করা হবে, ঠিক আছে? আপনাকেও করা হবে, আপনাকেও করা হবে, ঠিক আছে? সো এগুলা বুঝতেই পারতেছেন যে এই দুইটা প্রশ্ন জানা কতটুকু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনাকেও করা হবে। আসেন, এখন আরো কিছু কমন প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার নাম, এটা বারবার জিজ্ঞেস করা হবে, নাম বললে পুরো নাম বলবেন, ঠিক আছে? নাম বলে পুরো নাম বলবেন, বাবার নাম, মার নাম, যাই বলে সব ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নাম বলতে হবে, আপনার সার্টিফিকেটের সাথে মিল রেখে। তারপর হচ্ছে আপনার গ্রাম, আপনার গ্রামের সম্পর্কে জেনে যাবেন, ঠিক আছে? আপনার গ্রাম, তারপর হচ্ছে আপনার জেলা, তারপর হচ্ছে আপনার উপজেলা, এই তিনটা সম্পর্কে জেনে যাবেন। এইগুলা কেন বিখ্যাত, ঠিক আছে, এইটা জেনে যাবেন। এইটা বিখ্যাত কিছু ব্যক্তিবর্গের নাম, বিখ্যাত ব্যক্তিবর্গের নাম, এই জায়গার বিখ্যাত স্থানের নাম, স্থানের নাম, ওইগুলা জেনে যাবেন। ওইগুলো আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? ওইগুলো ম্যাক্সিমাম ভাইভাতে জিজ্ঞেস করা হয়। আপনার, আপনি যে উপজেলাতে আছেন বা আপনি যে জেলাতে আছেন, ওই জেলার সম্পর্কে আপনাকে জানতে হবে, ঠিক আছে? আপনার জেলা কতটুকু বড়, ওই জেলার শিক্ষকতার অবস্থা, মানে শিক্ষার অবস্থা কেমন, পার্সেন্টেজ কেমন, তারপরে ওখানে শিক্ষাবিদ আছেন কিনা, যদি থাকেন তাহলে তাদের নাম, ওনারা কি করেছিলেন, ওনাদের অবদান কি, সেগুলা।
তারপর হচ্ছে আপনার জেলার যদি বিখ্যাত যে স্থানগুলো থাকবে সেই স্থানগুলোর নাম, যে ওই জেলার বিখ্যাত কি কি স্থান আছে বা ওই স্থানগুলোর যে তাৎপর্য সেগুলো একটু দেখে যাবেন। এগুলো হচ্ছে কমন প্রশ্ন, ম্যাক্সিমাম ধরা হয় এগুলো, ঠিক আছে। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি কেন শিক্ষকতায় আসতে চান। এই প্রশ্নটা ভাই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কেন শিক্ষকতায় আসতে চান এটা জেনে যাবেন। আপনি যে শিক্ষকতা করতে যাচ্ছেন, আপনি কেন যাচ্ছেন, আপনাকে কেন যেতে হবে, এই প্রশ্নের উত্তরটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনাকে যেহেতু ইংলিশে বলছে, ডেফিনেটলি আপনাকে ইংলিশেই বলতে হবে, তাই না? অবশ্যই আপনাকে ইংলিশে বলতে হবে। হ্যাঁ, কেন চাকরি দিব আপনাকে, এইটার মানে হচ্ছে এইটা, কেন শিক্ষকতায় আসতে চান, এইটা হচ্ছে একটা প্রশ্ন। আমরা কেন আপনাকে চাকরি দেব, আমরা যদি আপনাকে চাকরি দিয়ে দিই তাহলে আমাদের লাভটা কি বা দেশের লাভটা কি, এই প্রশ্নগুলোর উত্তর নিজের মতো করে সাজায়া যাবেন, ঠিক আছে। এগুলো মাথার মধ্যে সেট আপ করে যাবেন, যাতে আপনাকে বলার সাথে সাথে আপনি এগুলো আনসার করতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন তারপর দেখেন তারপর আপনাকে ধরা হতে পারে যে আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন, ঠিক আছে, আপনার সাবজেক্ট থেকে অনেক প্রশ্ন ধরা হতে পারে। যেমন আমার ভাইবার সময় আমাকে 95% প্রশ্ন আমার নিজের সাবজেক্ট থেকে ধরা হয়েছিল, ঠিক আছে। তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, তো আপনি সাবজেক্টের নাম বললেন, আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তো আপনি যদি কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে করেন তাহলে পাবলিক ইউনিভার্সিটির নাম বলবেন। আর যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে করেন তাহলে বলবেন যে আমি মৌলভীবাজার সরকারি, মানে আপনি যে কলেজে পড়েছেন আর কি, কলেজের নাম অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ওই কলেজে পড়াশোনা করেছে। ফর এক্সাম্পল, আপনি মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেছেন, তাহলে আপনি বলবেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মৌলভীবাজার সরকারি কলেজে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছে, যেটা আপনি করেছেন আর কি। বাট আপনি যদি পাবলিক ইউনিভার্সিটির হন তাহলে তার সমস্যা নাই। হ্যাঁ, কেন মাস্টার দেয়নি, এটা গ্রহণযোগ্য উত্তর কি হতে পারে, খুব সুন্দর প্রশ্ন। ওই প্রশ্নটা আপনাকে তখনই জিজ্ঞেস করা হবে যখন দেখা যাবে যে আপনার সার্টিফিকেট আজ থেকে 4 বছর বা 3 বছর আগে কমপ্লিট করা বা 2 বছর আগে কমপ্লিট করা, পর আপনি মাস্টার্সটা দেন নাই। সেক্ষেত্রে প্রশ্নটা আপনাকে নিজের মতো করে সাজাই নিতে হবে। আপনি বলতে পারেন যে আমি আসলে পড়াশোনায় মনোযোগ দিয়েছিলাম জবের ক্ষেত্রে, বা সমস্যা ছিল, আপনি বলতে পারেন, সমস্যা নেই। বাট কোনো ভুল তথ্য দেওয়া দরকার নাই, কারণ ওনারা জানেন যে সবাই মাস্টার্স করে না, তো ওইটা নিয়ে প্যারা নেওয়ারও কিছু নাই, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আরো কিছু কমন প্রশ্ন, যেমন আপনি বললেন যে আপনি গণিত নিয়ে পড়াশোনা করতেছেন। আপনারা যারা গণিত নিয়ে পড়াশোনা করতেছেন, আপনাদের একটা শীট দিতে চাচ্ছিলাম, আপনাদের কি শীটটা লাগবে একটু বলেন তো, যারা গণিতে আছেন, ঠিক আছে। আপনাদের আমি একটা শীট দিতে চাচ্ছিলাম, আপনাদের কি শীট লাগবে? এই বলেন, কথা বলেন কাইন্ডলি। সবাই একটু কথা বলেন, ঠিক আছে। খেয়াল করেন, সাবজেক্টের নাম যখন আপনাকে জিজ্ঞেস করবে, ফর এক্সাম্পল আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন, ফর এক্সাম্পল আপনি বলেছেন যে আপনি গণিতে অনার্স করেছেন, তখন আপনাকে গণিত থেকে প্রশ্ন করা শুরু করা হবে, ঠিক আছে। যদি আপনার ভাই বা বোর্ডে কোনো গণিতের টিচার থাকেন তাহলে তো ভাই একেবারে সোনায় সোহাগা, উনি আপনাকে প্রশ্ন করে একেবারে তেনা তেনা করে দেবে, ঠিক আছে। তো গণিতের কিছু প্রশ্ন, যেমন গণিতের বিভিন্ন সেক্টরের যে আবিষ্কারক, ঠিক আছে, এই আবিষ্কারকদের নাম জেনে যাবেন, ঠিক আছে। যেমন আপনাকে প্রশ্ন করা হবে গণিতের আবিষ্কারক কে, যদিও গণিতের আসলে আবিষ্কারক হয় না, তাও আপনাকে জিজ্ঞেস করা হবে। তারপর আপনাকে প্রশ্ন করা হবে শূন্যর আবিষ্কারক কে, ত্রিকোণমিতির জ্যামিতি, মানে আহ ত্রিকোণমিতির কে আবিষ্কার করেছেন, বা ত্রিকোণমিতির জনক কে, জনক বলতে পারে। তারপর লগারিদমের জনক কে। তারপর হচ্ছে আপনাকে বলা হতে পারে যে বীজগণিতের জনক কে, পাটিগণিতের জনক কে, সংখ্যা তত্ত্বের জনক কে। তারপর হচ্ছে আপনার পাই, এই যে পাই, আমাদের পাই ম্যাথ ক্লাবের এই পাই থেকে প্রশ্ন করা হয় কিন্তু পরীক্ষাতে, ঠিক আছে। এই পাই সম্পর্কে জেনে যাবেন। পাইয়ের যে মান আছে 3.14159, এই মানের তাৎপর্য জেনে যাবেন। তৃতীয় মাস আপনার এই যে আপনার 14 তারিখ এবং 1:59, ঠিক আছে, এই টাইমে এই পাই দিবস পালন করা হয়, এটা সম্পর্কে জেনে যাবেন। পাইয়ের আবিষ্কারককে, মানে এই যে আবিষ্কারক বা জনক, ওইগুলো একটু জেনে যাবেন, ঠিক আছে, ওইগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হয়। তারপর আপনাকে বেসিক প্রশ্নগুলো ধরা হবে। আপনি যদি বেসিক প্রশ্ন না পারেন তাহলে আপনি টাটা গুড বাই। যেমন আপনি ভাইবা বোর্ডে ঢুকলেন, আপনাকে বললো যে আপনি কোন ডিপার্টমেন্ট, আপনি বললেন, হ্যাঁ আমার বানান ভুল, তার জন্য আমি দুঃখিত,
আমি খুবই দুঃখিত। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করেন, খেয়াল করেন, আপনি বললেন যে আপনি গণিতে পড়াশোনা করেছেন, ঠিক আছে, তখন আপনাকে প্রশ্ন করা হলো, বলেন তো কমন প্রশ্ন ভাই, গত ভাইভাতে মানে গত বছর যে গত যে সার্কুলার ছিল তখন এই ভাইভাতে এই টাইপের প্রশ্নগুলোই বেশি ধরা হয়েছিল, ঠিক আছে। অঙ্ক এবং সংখ্যা, খেয়াল করেন, অঙ্ক ও সংখ্যার পার্থক্য কি, অঙ্ক এবং সংখ্যার পার্থক্য কি। তারপর হচ্ছে আপনাকে বলে দিল কি যে পাঁচটা আম দেখি আপনারা পারেন পারেন কিনা এটা একটু বলেন তো। আমি বললাম যে আমার কাছে 5টা আম আছে, একটু খেয়াল করেন, আমার কাছে 5টা আম আছে, খেয়াল করেন, তাহলে এইটা অঙ্ক নাকি সংখ্যা দেখি। আপনারা তো বাইবা দিবেন, একটু বলেন তো, বলেন, আপনারা তো ভাইবা দিবেন, দেখি এটা বলেন। আমার কাছে 5টা আম আছে, এক্ষেত্রে এই যে 5, এই 5টা অঙ্ক নাকি সংখ্যা, বলেন। আপনারা ভাইবা দিবেন না, বলেন দেখি আপনারা কতটুকু জানেন, আপনারা যে ভাইবা দিবেন আপনারা কতটুকু জানেন। এটা কিন্তু একেবারে বেসিক একটা প্রশ্ন ভাই, এটা গত বছর অনেককে ধরা হয়েছে, ঠিক আছে, অনেককে এই প্রশ্নটা ধরা হয়েছে, অনেককে ধরা হয়েছে, ঠিক আছে। বলেন দেখি কে কে পারেন। মোহাম্মদ আলামিন অঙ্ক, ম্যাগমৃত্তিকা সংখ্যা, রাবেয়া বসরি অঙ্ক, পূজা দেবনাথ এটা দুইটাই হবে, দীপা দাস সংখ্যা, বাকিরা বলেন দেখে ভাইবা দিবেন না আপনারা। এটা গণিতের একেবারে বেসিক একটা প্রশ্ন, এটা অঙ্ক, আমার কাছে 5টা আম আছে, এটা অঙ্ক নাকি সংখ্যা, খুব বেসিক একটা প্রশ্ন, বলেন। শ্রাবণী আক্তার সুমি অঙ্ক, আরে সব মেয়েরা, ছেলেরা কোথায় গেল, সব কি হারাই গেল নাকি। নয়ন হাওলাদার সংখ্যা। আচ্ছা দেখেন আমাদের অবস্থা অ্যাকচুয়ালি কতটুকু দুর্বল আছে, আমরা একটু চিন্তা করে দেখেন। খুবই সিম্পল একটা প্রশ্ন কিন্তু এটা ছিল যে আমার কাছে 5টা আম আছে, তাহলে এই 5 অঙ্ক নাকি সংখ্যা। এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত এই দোষটিকে কি বলা হয়, অঙ্ক বলা হয়, ঠিক আছে, অঙ্ক বলা হয়। এবং অঙ্ক দ্বারা যা গঠিত হয় তা হচ্ছে সংখ্যা। তার মানে অঙ্ক হচ্ছে 2 ডিজিটের, সরি 1 ডিজিট, অঙ্কের ডিজিট হচ্ছে 1টি, ঠিক আছে, বাট সংখ্যার ডিজিট হচ্ছে একাধিক, মানে 1-এর অধিক, ঠিক আছে, একাধিক। কিন্তু এখানে 5টা আম, এখানে তো একটা ডিজিট আছে, তাই না, তার মানে এই দিক থেকে চিন্তা করলে এটা কি হয়ে যায়, অঙ্ক হয়ে যায়, ঠিক আছে। মানে যদি আমরা এইভাবে চিন্তা করি যে 1 থেকে 9 পর্যন্ত এই দশটা হচ্ছে অঙ্ক, তাহলে তো 5 অঙ্ক, দ্যাটস এই অঙ্ক, ঠিক আছে। কিন্তু এটা টোটালি রং, ঠিক আছে, এইটা ভাই টোটালি রং। 5টা আম আছে, এই 5 দ্বারা যদি কখনো পরিমাপ বোঝায়, কোনো কিছুর পরিমাপ বোঝায়, তাহলে সেটা সংখ্যা হয়ে যায়। মোস্ট ইম্পর্টেন্ট, যদি আপনাকে জিজ্ঞেস করতো 5 এটা অঙ্ক নাকি সংখ্যা, অনলি 5, দ্যাটস ওয়াই এটা একটা অঙ্ক, বিকজ এখানে এটা দ্বারা এই 10টার মধ্যে একটাকে বোঝানো হয়েছে। বাট আপনাকে বলছে 5টা আম, তার মানে পরিমাপ বোঝানো হয়েছে, তার মানে এটা অবশ্যই সংখ্যা, তাই না। দেখেন আপনি 5টা আম নিয়ে আসছেন, তাহলে আমি আপনাকে বলতে পারি না যে আপনার কাছে কয়টা আম আছে, 5টা, তাহলে একটা পরিমাপ বোঝানো হয়েছে, দ্যাটস এটা হচ্ছে সংখ্যা। দেখেন ভাই একেবারে সিম্পল প্রশ্ন, বাট আপনারা কিন্তু এইগুলাতেই ভুল করে থাকে, তাই না। দেখছেন কত সিম্পল একটা প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা অঙ্কই, প্রত্যেকটা সংখ্যাই অঙ্ক, কিন্তু সব অঙ্কই সংখ্যা হতে পারে না। হ্যাঁ পারে না, তবে যদি আপনার পরিমাপ প্রকাশ করে তাহলে সেটা অবশ্যই সংখ্যা। 5টা আম এটা অঙ্ক না রে ভাই, এটা সংখ্যা, ঠিক আছে, ঠিক আছে। আর যদি বলতো শুধু 5, তখন সেটা অবশ্যই অঙ্ক। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আপনারা কি এটা বুঝেছেন বলেন তো একটু। আমের সংখ্যাটাই বোঝায়, তাই সংখ্যা, আর সংখ্যা তো অঙ্ক দিয়ে গঠিত। হ্যাঁ ওইটা আপনি এরকম যদি বলেন তাহলে খুবই সুন্দর উত্তর হয়, ভেরি গুড। মুনতাসির জাভেদ ভাই ভেরি গুড। নাহিদা লতা সংখ্যা, সৌরভ বর্মন সংখ্যা, সুমাইয়া সংখ্যা, সাথী সুলতানা সংখ্যা, দুইটাই। এখানে দুইটা বলা যাবে না, কখনোই না, কারণ আপনাকে এখানে 5 দ্বারা আসলে আপনার এই ডিজিটটাকে বোঝায় নাই, কিন্তু 5 দ্বারা আপনার পরিমাপ বোঝানো হয়েছে, দ্যাটস ওয়াই এটা অবশ্যই সংখ্যা। আমরা কি বুঝতে পারছি, দেখেন খুবই সিম্পল একটা প্রশ্ন কিন্তু ছিল, ঠিক আছে, বাট আমরা এই জায়গাতে অ্যাকচুয়ালি ভুল করে থাকি। আচ্ছা, তো আমরা আশা করি বুঝলাম। তারপর দেখেন আপনাকে ওই যে জনক, এই জনকগুলো একটু দেখে যেতে হবে, কারণ এগুলো আপনাকে ধরা হতে পারে, ঠিক আছে, ওইগুলা ধরা হতে পারে, মানে এগুলো ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো আপনাকে ধরা হতেই পারে, ঠিক আছে।
তারপর হচ্ছে দেখেন, তারপর হচ্ছে আরো কিছু কমন প্রশ্ন, যেমন আপনাকে বললো যে সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণ কি। যেমন আমাকে যে প্রশ্নগুলো ধরা হয়েছিল আমি আপনাদেরকে একটু বলি। যেমন আমাকে প্রথম যে প্রশ্নটা করা হয়েছিল আমার এখনো মনে আছে, সেটা হচ্ছে বিন্দু কি। দেখেন শুরু হয়েছিল বিন্দু থেকে, তারপরে আমাকে বলেছিল কি রেখা কি, এই প্রশ্নগুলো আমাকে ধরা হয়েছিল। তারপর হচ্ছে রেখাংশ কি, রেখা রশ্মি রেখাংশের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা ধরা হয়েছিল। তারপর বলা হয়েছিল বৃত্ত কি, তারপর বলা হয়েছিল বৃত্তের ঢাল কত। অ্যাকচুয়ালি বৃত্তের ঢাল হয় না, বাট এই প্রশ্ন আমাকে ধরা হয়েছিল, তখন আমি পারি নাই, পরে অবশ্য বলেছিলাম যে স্যার বৃত্তের ঢাল হয় না। তারপরে ধরা হয়েছিল, দেখেন বৃত্ত যখনই আসলো যখনই ঢালের প্রসঙ্গ আসলো তখনই বলছে সরল রেখা কি। দেখেন সরল রেখা কি, তারপরে আমাকে বলছিল সরল রেখার ঢাল কি, সরল রেখার ঢাল কি। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল পরাবৃত্ত কি, পরাবৃত্ত কি। তারপরে ধরা হয়েছিল পরাবৃত্তের আমাকে যা প্রশ্ন ধরা হয়েছিল সবই গণিত থেকে ছিল। পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কি, উৎকেন্দ্রিকতা। তারপর উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, এই প্রশ্নগুলো ধরা হয়েছিল আমাকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনাকে বলা হয়েছিল যে আহ সরল কোণ কি। দেখেন সরল কোণ, ঠিক আছে। এইগুলা চিত্র অঙ্কন করতে বলা হয়েছিল আমাকে, পরাবৃত্তের চিত্র, অধিবৃত্তের চিত্র, উপবৃত্তের চিত্র। আপনি যখনই পরাবৃত্তের সমীকরণ লিখবেন তখন আপনাকে অবশ্যই ওই সমীকরণের চিত্রটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি গান বা কবিতা এগুলো পারি কিনা। তো আমি জানতাম এই প্রশ্নগুলো করা হবে, সো আমি এগুলোর প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তো এই ধরনের প্রশ্ন আপনাকে ধরা হতে পারে। এগুলাই ধরবে এরকম না, যেমন অনেককে গণিত থেকে কোনো প্রশ্নই ধরে নাই, সব প্রশ্নই অন্য সাবজেক্ট থেকে ধরা হয়েছিল। দেখবেন যে আপনার বোর্ডে কোনো গণিতের শিক্ষক নাই, তখন দেখবেন আপনাকে গণিত থেকে খুব একটা প্রশ্ন ধরা হবে না, ঠিক আছে। যদি গণিতের টিচার থাকেন তাহলে এইখান থেকে প্রশ্ন আপনাকে করা হবে, ঠিক আছে। আমি বোঝাতে পেরেছি আশা করি, তাই না? ওকে, এখন আপনাদের কার কি প্রশ্ন আছে বলেন। আপনাদের কার কি কি প্রশ্ন আছে একটু বলেন, আমি শুনি, তারপরে লাইভ শেষ করে দিব, ঠিক আছে। অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা আর বেশি সময় নেব না, এখনই শেষ করে দিব। আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু বলেন। আমার সময় এই প্রশ্নগুলোই আমাকে ধরা হয়েছিল, ঠিক আছে। এবং এই প্রশ্নটা ধরা হয়েছিল যে আমি কেন শিক্ষকতায় আসতে চাচ্ছি, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, কেন আমি শিক্ষকতায় আসতে চাচ্ছি, ঠিক আছে। আপনাকে এরকম প্রশ্ন করা হবে যে আপনি তো গণিত নিয়ে পড়াশোনা করেছেন, আপনি এর থেকে অনেক ভালো ভালো জায়গাতে যেতে পারেন, তাহলে আপনি আপনি এখানে প্রাইমারি সেক্টরে কেন আসবেন। এই প্রশ্নগুলোর আনসার নিজের মতো করে সাজিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে। এইগুলা ধরা হতেই পারে। আর কোনো প্রশ্ন আপনাদের? আপনাদের আর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন। আমার সাবজেক্ট কি কাজে লাগবে, আপনার সাবজেক্ট কি কাজে লাগবে সেটা আপনি ওনাদের কাছে বোঝাতে হবে যে আপনি আপনার সাবজেক্ট দিয়ে কি করবেন। আপনাকে বলবো আপনি গণিত এখানে কোথায় প্রয়োগ করবেন। আমাকে এই প্রশ্ন করা হয়েছিল যে আপনি গণিত প্রাইমারিতে গণিত কিভাবে অ্যাপ্লাই করবেন। ওইগুলো আসলে আপনি আপনার মতো করে সাজিয়ে বলতে পারেন, ঠিক আছে। ওইগুলো আসলে নির্দিষ্টতা নাই, আপনি যেভাবে বলবেন সেভাবেই সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে। ট্রান্সলেশন, এগুলোর কি পিডিএফ দিবেন? না, ওইগুলোর তো পিডিএফ দরকার নাই, আমি আপনাদের যে প্রশ্নগুলো ধরা হতে পারে সেগুলোর পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, ট্রান্সলেশন নিয়ে কিছু বলেন। ট্রান্সলেশন আপনাকে জিজ্ঞেস করতে পারে, করতেই পারে, ওনাদের ইচ্ছে ওনারা বলতে পারে এটা আপনাকে। না আপনাদের পারেন বলবেন, না পারলে তো কিছু করার নাই। তবে ভুল বলবেন না, ঠিক আছে। না পারলে বলবেন সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমি পারি না বলবেন না, এটা একটা নেগেটিভিটি বোঝায়, ঠিক আছে। আমার মনে পড়ছে না এটা একটা বিষয়, আমি পারি না এটা আলাদা বিষয়, ঠিক আছে। আমার মনে পড়ছে না এটাই বলবেন। ভাইবার জন্য সাজেশন চাই। বীজগণিতে বীজগণিত এর বাস্তব জীবনের উদাহরণ কি? বাস্তব জীবনে বীজগণিতের প্রয়োগের কোনো শেষ নাই।
বীজগণিত হচ্ছে পাটিগণিতের সংক্ষিপ্ত রূপ, সহজভাবে বলে এইটাই, ঠিক আছে। পাটিগণিত যেরকম আমার লাইফের প্রবলেম গুলোকে সহজ করে, বীজগণিত এটাকে আরো সহজভাবে করে তোলে। পাটিগণিতে বড় বড় প্রশ্নগুলোকে ছোট ছোট সমীকরণ আকারে বা ছোট ছোট জিনিসের মাধ্যমে উপস্থাপন করে আমরা সেখান থেকে আমাদের মূল তথ্যগুলো বের করতে পারি। দ্যাটস কল, আমরা বলতে পারি যে এগুলো আসলে এগুলোর প্রয়োগ। আরো অনেক প্রয়োগ আছে, আপনি দেখতে পারেন পাটিগণিত থেকে কি কি প্রশ্ন করতে পারে। আপনাকে ওই টুকটাক প্রশ্নগুলো ধরতে পারে, সূত্রগুলা গণিতের যে ছোট ছোট ফর্মুলা গুলা, বীজগণিতের ফর্মুলা রয়েছে, ত্রিকোণমিতির ফর্মুলা রয়েছে, অনার্স থেকে আসলে খুব একটা ধরবে না, ধরলেও বেসিক কিছু প্রশ্ন, যেমন ফাংশন কি, ডোমেন কি, রেঞ্জ কি, ইনভার্স ফাংশন কি, তারপর হচ্ছে গ্রাফ গুলো একটু দেখে যাবেন, সাইন ফাংশন, কস ফাংশন, এগুলোর যে গ্রাফ আছে সেগুলো দেখে যাবেন, জোড় ফাংশন কি, বেজোড় ফাংশন কি, এক্সাম্পল সহ দেখে যাবেন, ফুরিয়ার ধারাকে দেখে যাবেন। এগুলো হচ্ছে বেসিক কোয়েশ্চেন, এগুলো আপনাকে ধরতেই পারে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ কি, তারপর হচ্ছে সমীকরণ থেকে দেখে যাবেন যে সমীকরণ কি, আদর্শ সমীকরণের আকার কি, সমীকরণের ঢাল কিভাবে নির্ণয় করা যায়। বৃত্ত থেকে সেম, বৃত্তর আদর্শ সমীকরণ, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ, গোলক থেকেও সেম বিষয়গুলো দেখে যেতে পারেন। তারপর দেখতে পারেন যে সরল রেখাগুলো লম্ব হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার শর্ত কি, এই সব কিছু আপনি শীটের মধ্যে পেয়ে যাবেন। আমি আমার ওয়েবসাইটে শীট অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা ওয়েবসাইট থেকে শীট ডাউনলোড করে পড়তে পারেন, ঠিক আছে। চাইলে আপনারা প্রিন্ট করেও পড়তে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। আপনারা কি ওয়েবসাইটে দেয়া এই শীটটা পাইছেন, একটু বলেন তো। ওয়েবসাইটে দেয়া শীট কি আপনারা পাইছেন? কাইন্ডলি একটু জানাবেন, শীট কি আপনারা পাইছেন সবাই? আমি কিন্তু ওয়েবসাইটে শীট আপলোড করে দিয়েছি 1.5 ঘন্টা আগে, ঠিক আছে। 1 ঘন্টার উপরে হয়ে গেছে। আপনারা কি শীট পাইছেন ওয়েবসাইটে? একটু কথা বলেন। হ্যাঁ, আপনারা শীট পাইছেন কিনা কথা বলেন। কথা না বললে কি হবে ভাই, কথা তো বলতে হবে, তাই না। বীজগণিত থেকে আশা করি ফর্মুলা গুলোর বাইরে আসলে খুব একটা ধরার নাই, বাট পরিমিতির যে সূত্রগুলো আছে সেগুলো দেখে যাবেন, ত্রিকোণমিতির সূত্রগুলো দেখে যাবেন, ওইগুলোর ভ্যালু গুলো দেখে যাবেন, ঠিক আছে। যেহেতু আপনি গণিত নিয়ে পড়াশোনা করতেছেন, ওগুলো একেবারে বেসিক প্রশ্ন, ওগুলো আপনাকে ধরতেই পারে, ঠিক আছে। এই দেখেন ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা শীট ডাউনলোড করবেন, একটু খেয়াল করি আমরা, ঠিক আছে। তো প্রথমত আপনি কি করবেন, আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, ঠিক আছে। সেটা আপনার গুগল ক্রোম ব্রাউজার হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, বা মোবাইল দিয়ে যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকতে পারেন। ঢুকে এই সার্চ বারে ক্লিক করবেন পাই ম্যাথ ক্লাব, দেখেন পাই ম্যাথ ক্লাব, পাই ম্যাথ ক্লাব। তো পাই ম্যাথ ক্লাবে ক্লিক করে এন্টার যখন করব, তখন দেখেন পাই ম্যাথ ক্লাব অনলাইন এডুকেশন সেন্টার, এটার মধ্যে ক্লিক করবেন। দিস ইজ আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, দেখেন দিস ইজ আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখবেন। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটে প্রথমে ঢুকবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। আপনাদেরকে প্রথমে ওয়েবসাইটে ঢুকতে হবে, ঠিক আছে। এটা দেখেন, খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ, ঠিক আছে। আপনারা প্রথমত আমাদের ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার পরে একেবারে নিচে দেখবেন, মানে একটু নিচে দেখবেন লেটেস্ট আপডেট বলে একটা অপশন আছে, খেয়াল করেন, খেয়াল করেন। এই দেখেন আমি একটু নিচে যাচ্ছি, একটু নিচে গেলে দেখেন এই যে সাম্প্রতিক নোটিশ, খেয়াল করেন। এই যে দেখেন কত সুন্দর সাম্প্রতিক নোটিশ, এই যে দেখেন সাম্প্রতিক নোটিশ, খেয়াল করেন। এই যে সাম্প্রতিক নোটিশ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। সাম্প্রতিক নোটিশে যখন ক্লিক করবেন, তখন দেখেন এখানে নতুন বলে একটা ক্যাটাগরি পাবেন, নতুন, এবং এটা বাড়তি জ্বলবে নিববে জ্বলবে নিববে এরকম। আর এখানে লেখা আছে প্রাইমারি ভাইবা অ্যাসিস্ট্যান্ট টিচার স্পেশাল ভাইবা শিট, ঠিক আছে। ওইখান থেকে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এখানে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি, 3-4 এমবির বেশি হবে না, ঠিক আছে। এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন কত সুন্দর। এই যে প্রাইমারি ভাইবা, ওইটার মধ্যে ক্লিক করবেন, এই যে দেখেন পিডিএফ, ঠিক আছে। বেশি না, মাত্র 70 পেজ, বাট প্রশ্ন কিন্তু বেশি নাই, কমন প্রশ্নগুলো এখানে লেখা আছে, জাস্ট একবার দেখে নিবেন। ওইটাতে ক্লিক করার পরে এরকম আসবে, যারা কম্পিউটার দিয়ে ঢুকবেন তারা হচ্ছে এই যে বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। মোবাইল দিয়ে যারা ঢুকবেন তারাও এখানে একটা ডাউনলোডের অপশন পাবেন, ওইটাতে ক্লিক করলে পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, এক্সট্রা কিছুই করতে হবে না। এই যে দেখেন এটা হচ্ছে পিডিএফ, দেখতে পাচ্ছেন। ওইটা ডাউনলোড করলে এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। আপনারা কি বুঝতে পারছেন? একটু বলেন, খুব দ্রুত বলেন, লাইভ শেষ করে দিব এখনই। আমরা একটু কথা বলি, ঠিক আছে।
আমরা কি, আপনারা একটু দেখেন, খুঁজে কেন পাইবেন না ভাই? জাস্ট আমাদের ওয়েবসাইটে যাবেন, তারপর হচ্ছে লেটেস্ট নিউজে যাবেন, ঠিক আছে? এখানে কি লেখা ছিল বলেই তো গেলাম। এই যে দেখেন সাম্প্রতিক নোটিশ, ঠিক আছে, লেটেস্ট নিউজ বা লেটেস্ট নোটিশ পাইছেন সবাই? আমাদের ওয়েবসাইটে যাবেন, আপনি কি ভিডিও দেখতেছেন না? পাইছেন আপনারা? একটু দেখি আমরা। যারা পাবেন না তাদের জন্য সমবেদনা দেওয়া ছাড়া আর কিছুই করার নাই। ওয়েবসাইটে ঢুকবেন, একটু নিচে গেলেই দেখবেন সাম্প্রতিক নোটিশ বলে একটা অপশন আছে। ওইটাতে ক্লিক করলে এরকম একটা নোটিশ পাবেন এবং সাইটে যে নতুন লেখা আছে বাতি জ্বলবে নিভবে জ্বলবে নিভবে, ওইটার মধ্যে ক্লিক করলেই আপনারা পিডিএফ পেয়ে যাবেন। ওইখানে ডাউনলোডের একটা অপশন পাবেন, সেখান থেকে ক্লিক করলেই হয়ে যাবে। বেসিক কিছুই তো দিলেন না, আপনি কি নতুন ঢুকছেন? প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আবার দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটা ডাউনলোড করে জাস্ট একবার পড়ে যাবেন, এত প্যারা নেওয়ার কিছু নাই ভাই। এখান থেকে এই প্রশ্ন দেখবেন যে আপনি 70 পেজ পড়ে গেছেন, আপনাকে একটা প্রশ্ন এখান থেকে ধরে নাই। এত প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট একটু চোখ বুলিয়ে যাবেন, যেগুলা জানবেন সেগুলোই সুন্দরভাবে বললে আশা করি হয়ে যাবে। ঠিক আছে। অবশ্যই অবশ্যই, আমি প্রথমে আপনাকে বলছি যে সাবজেক্টিভ টিচার যদি না পড়ে তাহলে গণিত থেকে আপনাকে কোনো প্রশ্ন নাও ধরতে পারে, ঠিক আছে? সো এটি বললাম না যে বিষয়টা হচ্ছে যে ভাইবা জিনিসটা হচ্ছে আপেক্ষিক। আপনাকে কি প্রশ্ন করবে ওইখানে যে শিক্ষক আছেন উনি নিজেও জানেন না। ওই পরিস্থিতি, সময় এবং আপনার সার্টিফিকেট, আপনার পারফরমেন্স এবং আপনার যে ওই যে বললাম গুড ফেস, এইগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? আপনি যদি মুখ ভার করে পরীক্ষার হলে গিয়ে ঢোকেন রাগ রাগ ফিল নিয়ে, তাহলে তো হয়েছেই, ঠিক আছে? আর ভাইবাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ ভাইবাটা আপনার বিপরীতে 5 জন আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আপনি হচ্ছে 5 জনের একজন, সো আপনি যদি 5 জনের মধ্যে ভালো রেজাল্ট করতে না পারেন তাহলে আপনি বাদ, ঠিক আছে? প্রতি 5 জনে 4 জনই বাদ যাবে, একজন পাস করবে। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি এখনই ভাইবা শেষ করে দিব, মানে ক্লাস শেষ করে দিব। আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে বলেন। ঠিক আছে। তো সবাইকে শেষ পর্যন্ত যেটা বলবো যে ভাইবা জিনিসটা হচ্ছে টোটালি আপেক্ষিক। ওইটা আসলে আপনার কপালের উপর ডিপেন্ড করে, সময়, পরিস্থিতি বা আনুষঙ্গিক সকল বিষয়ের উপর নির্ভর করে। বাট আফসোস, মানে আপসেট হওয়া যাবে না, নিজের উপর কনফিডেন্স রাখতে হবে। বাট মনে রাখবেন অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তো অতিরিক্ত কনফিডেন্স দেখাবেন না। আপনি যতটুকু পারেন ততটুকু উপস্থাপন করবেন, দেখবেন আপনার ভালোই কিছু হবে। আর সৃষ্টিকর্তা সবার জন্য সবসময় ভালো কিছু রেখেছেন। আপনি যা পাবেন সেইটাই আপনার জন্য ছিল, যেটা আপনি পাননি সেটা কখনোই আপনার জন্য ছিল না। এই জিনিসটা যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন তাহলে দেখবেন জীবনটা সুন্দর এবং আপনার জন্য ভালো কিছু সৃষ্টিকর্তা রাখবেন। তো সবার জন্য শুভকামনা রইল, সবার ভাইবা ভালো হোক, সবার চাকরি হোক, সবাই এই বেকারত্বের লাইফ থেকে মুক্তি পাক। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে আমিও সামনে আরো অনেক দূর যেতে পারি। সো ধন্যবাদ সবাইকে।